এই বাড়িতে নন্দী থাকে। একবার খবর পেলেই সে ছুটে আসবে। 16 বছর পরে আবার তার সঙ্গে দেখা হবে, এই চিন্তাকে সে প্রাণপণে দমন করে রাখতে চেষ্টা করে। নন্দী তার গ্রামের মেয়ে, তার বাল্য সঙ্গিনী, এক বোঁটায় দুটো ফুলের মতো জীবনে অনেক বছর কাটিয়ে এসেছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট অনবদ্য গল্প বিড়ম্বনা। আজ আমরা তার প্রথম অংশ শুনব। আসুন তাহলে শুরু করি। বিষ্ণু অনেক দিন পরে দেশে ফিরল শীতকালে। পৌষ মাসের প্রথম। স্টেশন থেকে নেবে গ্রামে যাওয়ার পথে কলাই মুগের ক্ষেতে শুঁটি পেকে উঠেছে। কোনো কোনো ক্ষেতে ফসল কাটা হয়ে খালি জমি পড়ে আছে। লোকের বাড়ির উঠান পর্যন্ত ছোট এরাঞ্চির ঝোপ। শীতের সময় সাদা সাদা থোকা থোকা ফুলে মাঠ বন ভর্তি হয়ে যায়। নতুন কাটা খেজুর রসের সুগন্ধ পথের আকাশে বাতাসে। গ্রামের নাম হচ্ছে ধুত্রবেড়ে, 6 ক্রোশ দূর স্টেশন থেকে। আজ গ্রামে পৌঁছানো যাবে না, বেলা পড়ে এসেছে। বেশি দূরেও যাওয়া যাবে না। আরামডাংটা কিংবা সোনাখালি বাক্সা এই পর্যন্ত সন্ধ্যের আগে পৌঁছে আশ্রয় নিতে হবে কোথাও। বিষ্ণু 2 বছর আগে দিন দশেকের জন্যে গ্রামে এসে দিন কত জ্ঞাতি ভাইপোর বাড়িতে ছিল। তার আগে আসেনি বোধহয় 13 কি 14 বছর। সে থাকে বহু দূরে, সম্বলপুর জেলা টিটলাগড় বলে একটা গ্রামে। ওখানকার এক উড়ে ব্রাহ্মণ জমিদারের ছেলের প্রাইভেট টিউটর। বয়স হয়েছে বটে, প্রাইভেট টিউশনি করার সময় এখন নয়, কিন্তু ভাগ্য এর চেয়ে কোনো ভালো জিনিস ওকে দেয়নি। অনতিক্রম্য অদৃষ্ট কেবল দেশ থেকে দেশান্তরে ঘুরিয়ে নিয়ে বেড়াচ্ছে। উন্নতি হয়নি জীবনে, হবে যে কোনো দিন তার আশাও কম। পরের বাড়ি থেকে থেকে পরের ছেলেকে মানুষ করে বয়স প্রায় 40-এর কোঠায় ঠেকল। পথে মথুরাপুরের সতীশ কলু গরুর গাড়িতে ধানের বস্তার ওপর বসে আছে। সেই সতীশ কলু ধুত্রবেড়ের হরি গুরুমশায়ের পাঠশালায় দুজনে একসঙ্গে পড়ত। অনেক কাল পরে দেখা, তবুও বিষ্ণু চিনতে পারল। ও সতীশ, ভালো আছো? চিনতে পারছো আমায়? সতীশের মাথার চুলে পাক ধরেছে, চেহারাখানি বেশ স্থূল ও হৃষ্টপুষ্ট। সে ঠাউর করে দেখে বলে, আরে আমাদের সেই বিষ্ণু না? কোথায় আছো আজকাল? থাকি অনেক দূর, উড়িষ্যার সম্বলপুর জেলা। সে আবার কোথায় গো? অনেক দূর, সে তুমি বুঝতে পারবে না। কোন রেলে যেতে হয়? হাওড়া থেকে উঠতে হয়। কি করো সেখানে? কত মাইনে পাও? ছেলে পড়াই, গোটা 50 টাকা পাই। সতীশ তাচ্ছিল্যের ভঙ্গি করে বলে, মোটে? এলতলা বেলতলা শেষ বুড়ির বটতলা, তার চেয়ে আমার দেশ থেকে আমি ভালোই আছি। এবার ধানের কাজ করে তোমায় বলতে কি এই 4,000 টাকা, তোমার মা বাপের আশীর্বাদে। সতীশের রোজগার পুষ্ট ভুঁড়ির ভারে বিব্রত বলদ দুটি গাড়ি বহন করে ক্রমে দূরে চলে গেল। সে আর সতীশ কলু। একদিন ক্লাসে ভালো ছেলের অধিকারে গুরুমশায়ের নির্দেশ মতো সে সতীশ কলুর কান মুলে দিয়েছিল, হাতে নাড়ু গোপালের ইঁট তুলে দিয়েছিল। আজ সতীশ তার শোধ তুলে নিল। তবুও তো সেই সতীশকে আসল মাইনের চেয়ে কিছু বাড়িয়ে, বেশ কিছু বাড়িয়ে বলেছে। পরের বাড়িতে থাকা খাওয়া আর 30 টাকা মাইনে শুনলে সতীশ না জানি কি বলতো। অনেকদিন না এলেও সে চিনতে পেরেছে দূরের ওই বটগাছটা সোনাখালি বাক্সার কুঠিবাড়ির বটগাছ। বেলা পড়ে এসেছে, সন্ধে হবার আর বেশি দেরি নেই। সোনাখালিতে রাত্রে কারোর বাড়িতে থাকতে হবে। কিন্তু ও গ্রামে ভদ্রলোকের বাড়ি বেশি যে নেই, তার সেরকম জানাও নেই কোনো ভদ্রলোক আছে কি না। যা হোক, একজনের কারো বাড়িতে থাকার জোগাড় করতেই হবে।
গ্রামে ঢুকে প্রথমেই তার নজরে পড়ল রাস্তার বাঁদিকে যেখানে আগে বাঁশবন ছিল, এখন সেখানে একটা ছোট ঘর। বাইরে লেখা আছে ইউনিয়ন বোর্ড দাতব্য চিকিৎসালয়। নতুন ব্যাপারটা, এ গ্রামের ত্রিসীমানায় কোনোদিন ডাক্তারখানা ছিল না। একজন লোককে জিজ্ঞেস করে জানলে একটু দূরে পুকুর পাড়ে যে খড়ের ঘর, সেটাই হচ্ছে ডাক্তারবাবুর কোয়ার্টার্স। ডাক্তারবাবু ব্রাহ্মণ শুনে বিষ্ণু ভাবল অন্য কোথাও আশ্রয়ের প্রার্থনা করার চেয়ে ওখানে যাওয়াই ভালো। ডাক্তারবাবুর বাসা খুঁজে বের করতে বেশি বেগ পেতে হলো না। বাইরেই ডাক্তারবাবু বসেছিলেন, হাত কাটা ফতুয়া, 9 হাতি ধুতি পরনে। পাড়াগাঁয়ের ইউনিয়ন বোর্ডের ডাক্তার, ওর চেয়ে কি ভালো বেশভূষা বা আর হবে। বিষ্ণুকে বলল, কোথা থেকে আসছেন? কলকাতা থেকে। একটু জায়গা দিতে হবে রাত্রে। ডাক্তারবাবু, আপনারা ব্রাহ্মণ? হ্যাঁ, আমরা ব্রাহ্মণ। ঠিক আছে, স্বচ্ছন্দে থাকুন, আমার এই বাইরের ঘর খালিই পড়ে থাকে। যাবেন কোথায়? যাব আর ক্রোশ 5-6 এদিকে। আপনি বোধহয় বিদেশি, সব গ্রামের নাম জানেন না। আজ্ঞে না, আমি বিয়ে করেছি এই দেশেই, ধূত্রবেড়ে। বিষ্ণুর মুখে কৌতূহলের রেখা ফুটে উঠল। বলল, ধূত্রবেড়ে? আপনার শ্বশুরের নাম কি? ডাক্তারবাবু বললেন, কেন, চেনেন নাকি কাউকে? ধূত্রবেড়ের কালিদাস মারুত যে, উনিই আমার শ্বশুরমশাই। বিষ্ণু চমকে উঠল। হঠাৎ যেন চোখের সামনে কতগুলো কি মাকড়সার জালের মতো ভেসে উঠে আবার মিলিয়ে গেল। কান ঝাঁ ঝাঁ করতে লাগলো। পরক্ষণেই সে নিজেকে সামলে নিয়ে বলল, না না না, চিনি নে। আমি আমি এমনিই বলছি, আমিও নতুন তো এদেশে। ডাক্তার তারপর কি সব বকে যেতে লাগলো। বিষ্ণু কিছু কিছু বা শোনে, কিছু শোনেও না। উত্তরগুলো বোধহয় কিছু কিছু অসংলগ্ন হতে লাগলো। ভাগ্যিস ডাক্তার কিছুক্ষণ বকুনির পর বাড়ির ভেতর চলে গেল অতিথির ব্যবস্থা করতে, তাই রক্ষা। নতুবা বিষ্ণু মুশকিলেই পড়ে যেত। এ তাহলে নন্দীকে বিয়ে করেছে? কি অদ্ভুত ভাগ্যের বিপর্যয়! এতকাল পরে ঘুরতে ঘুরতে কিনা সে এখানে এসে হাজির হলো একেবারে নন্দীর স্বামীর বাড়িতে। কিন্তু কিন্তু তার চেয়েও বিপদ যে সে এখানে এসেছে সে কথা নন্দীকে জানতে দেবে না দেবে না। না জানতে দেওয়াই ভালো। তাকে এক রাত্রের জন্যে সম্পূর্ণ আত্মগোপন করে চলতে হবে। যদি বাড়ির মধ্যে খেতে নিয়ে যায় ডাক্তার। ধূত্রবেড়ের গ্রামের সেই সব স্বপ্নময় দিন কতকাল কেটে গিয়েছে। অদ্ভুত সব দিন, এখন মনে হয় তারা স্বপ্নের মতো অবাস্তব। এই পৌষ মাসে ছোট এড়াঞ্চির সাদা ফুলে ভর্তি বন ঝোপে মাখা দিন শেষের রাঙা রোদের সঙ্গে সেসব দিনের স্মৃতি জড়ানো আছে। এদের সঙ্গে যে সুন্দর মুখের সম্বন্ধ ছিল তার জীবনে অত্যন্ত প্রত্যক্ষ, অত্যন্ত বাস্তব, যা এতদিন ধরে মধুর স্মৃতির কুয়াশা সৃষ্টি করে রেখেছে। আজ তাকে সে চলে যেতে দেবে না। দিলে হয়তো সে ভুল করবে। কে জানে, প্রত্যক্ষ বাস্তবতার রূঢ় আঘাতে স্বপ্ন যদি ভেঙে যায়, সে নন্দী যদি না থাকে। 16 বছর আগের সে নন্দী। 16 বছর দেখেনি সে তাকে। কত বিনিদ্র রজনী প্রথম সে যাপন করেছে, কত চোখের জল ফেলেছে যার কথা ভেবে। তারপর হয়তো বিস্মৃতির উপলেপনে শান্ত স্নিগ্ধ মধুর হয়ে এসেছিল তার স্মৃতি। আজ এতদিন পরে সে এভাবে এত কাছে এসে পড়বে, এ কে ভেবেছিল? ডাক্তারবাবু এই সময় চা ও একটা বাটিতে 2টো চিড়ে ভাজা নিয়ে ঘরে ঢুকলেন। বললেন, একটু চা খান আর এই সামান্য কিছু মুখে দিন। পাড়াগা জায়গা কী বা আর আছে। একটু নতুন পাটালি এনে দেবো? ভালো পাটালি আছে। আমার স্ত্রী বললে, যদি খান জিজ্ঞেস করে এসো। বিষ্ণু হেসে বলল, আমাকে কি শহরে বাবু পেয়েছেন? এ সময় খেজুর গুড়ের পাটালি তো দেবভোগ্য জিনিস, নিশ্চয়ই খাবো। নন্দী বলেছে তাকে পাটালি দিতে। সে কি জানে এতদিন পরে কে এসেছে তার বাড়িতে অতিথি হয়ে? বিষ্ণুর মনে পড়ে অনেক দিন আগের একটা রজনীগন্ধার ছড়ি। প্রভাতের সোনালি সূর্যালোক এসে পড়েছে
শিশির সিক্ত আধফোটা কুড়ির ওপর। এমনিতর জ্যোৎস্না রাতে ধুত্রবেড়ে গ্রামে আজ 16-17 বছর আগে বাড়ুজ্যে বাড়ির বেলতলার কিশোরীর ছবি আবার মনে আসে। তার স্বপ্নের মায়া কাজল পড়া ডাগর চোখের স্মৃতি হয়তো কিছু অস্পষ্ট হয়ে এসেছিল, কিন্তু আজ হঠাৎ এই সন্ধ্যায় সেগুলো এত স্পষ্ট হয়ে উঠল, একেবারে এখানে এসে পড়েছে বলেই। একবার তার প্রবল আকাঙ্ক্ষা জাগল। ডাক্তারকে সে বলে, আপনি কালিদাস বাড়ুজ্যের মেয়ে নন্দিনীকে বিয়ে করেছেন বুঝি? তখনই ডাক্তার অবাক হয়ে বলবে, আপনি আপনি চেনেন নাকি? হ্যাঁ, আমি তো ওই গাঁয়েরই ছেলে, মানে ছিলাম। ও বটে বটে, মশায়ের নামটা কি? বলুন গিয়ে, ধূত্রবেড়ের বিষ্ণু ঘোষাল এসেছে বাইরে। নন্দী তখনই ছুটতে ছুটতে আসবে। কিশোরী নন্দিনী যেমন তার আসার খবর পেলে বাড়ির ভেতর থেকে ছুটে বাইরে আসতো। বিষ্ণুদা, কিরে নন্দী, কেমন আছিস? এতকাল পরে কোথা থেকে? তুমি কি করছো? কেমন আছো? গায়ে আর যাও না কেন? সেসব কথার উত্তর দিচ্ছি, তুই বস আগে, কথা বলি তোর সঙ্গে। 16 বছর পরে দেখা, এক গাদা কথা জমে রয়েছে। বলো কি বিষ্ণুদা, সব শুনবো। কতকাল তোমার সঙ্গে দেখা নেই, আগে তোমায় খাওয়াই, তারপর সারা রাত বসে গল্প করব, কেমন তো? কিন্তু কিন্তু এসব কি সত্যি হবে? নন্দী কি এখনো সেই চঞ্চলা তরুণী আছে? লঘু গতি হরিণীর মতো ত্রস্ত ব্যস্ত হয়ে তার পদক্ষেপ কি এখনো তেমনভাবেই পড়ে? কিংবা নন্দীর মেদভার মন্থন মনে সে ব্যাকুলতা, ক্ষিপ্রতা, সজীবতা আজ যদি না থাকে? 5-6টি ছেলেমেয়ের মা মোটাসোটা গিন্নিবান্নি নন্দীর মধ্যে সেই রজনীগন্ধাটাকে যদি খুঁজে না পায়? বিষ্ণু ক্লান্তিতে চোখ বুঝল। ডাক্তার বলল, মশাই ঘুম পাচ্ছে নাকি? বালিশ এনে দেব? না না না, এই তো সন্ধেবেলা। রাস্তায় হেঁটেছেন কি না তাই বলছি, ক্লান্ত হয়েছেন হয়তো। তামাক খান? থাক, সেজন্যে ব্যস্ত হতে হবে না। আচ্ছা, এই ছোট্ট গাঁ আপনার ভালো লাগে? ডাক্তারবাবু এবার হেসে উঠলেন। হা হা হা, দেখুন দেখি কাণ্ড, ভালো না লাগার মতো তেমন তো কোনো কথা হয়নি। আমি করি চাকরি, পেটের দায়ে বন্দি, ভালো তো আমাকে লাগাতেই হবে। যেখানে ভাত সেখানেই শান্তি। তা তো বটেই, তা তো বটেই। আগে ভালো লাগতো না বুঝলেন মশাই, এখন সব সয়ে গিয়েছে। যা হোক, 2 পয়সা পাই এখানে। আশেপাশের 8-10খানা গ্রামের লোক আমাকেই ডাকে। 2 টাকা ফি করেছি। আর বর্ষাকালে গরুর গাড়ির ভাড়া, শীতকালে এখন সাইকেলেই যাই। এই সব গ্রামের চাষিরা বছরে যা দেয় তাতে একটা গোলা ভর্তি হয়ে যায়। খাবার সময় বাড়ির মধ্যে গিয়ে দেখবেন এখন ভালো কি সাধে লাগে। স্থূল তৃপ্তিবোধে ডাক্তারের ছোট ছোট চোখ আরও যেন বুঝে ছোট হয়ে আসে। বিষ্ণুর ভালো লাগে না সেটা। এই ধরনের স্থূল অনুভূতির প্রকাশ তার কাছে চিরকালই বিরক্তিকর। অন্য কথা পারবার চেষ্টায় সে বলল, এ জায়গায় ম্যালেরিয়া কেমন হয় ডাক্তারবাবু? ম্যালেরিয়া খুবই হয়। ম্যালেরিয়াই লক্ষ্মী। আছে বলে 2 পয়সা যা হোক রোজগার করি। একটি মেয়ে প্রায় বিয়ের বয়সে পা দেব দেব করছে, সামনের বছর বিয়ে দিতেই হবে। বিষ্ণু নিজের অলক্ষিতে চমকে ওঠে। এ কথা সে জিজ্ঞেস করেনি, জানতেও চায়নি। নন্দীর মেয়ে বিবাহযোগ্য হয়ে উঠেছে। কত বয়স হবে? 16-17? না, এইসব পল্লীগ্রামের সমাজে বিবাহের ঊর্ধ্বতম বয়স তো অত নয়, সে ভুলে যাচ্ছে। 13-14 বছরের বালিকা হবে বোধ হয়। যাক, সে কথায় আর দরকার কি? অন্য কোনো দরকার নয়। নন্দীর বর্তমান চেহারা সে বুঝতে চাইছে, তার ছেলেমেয়ের সংখ্যার মধ্যে দিয়ে। এমন সময় বাইরে থেকে কে ডাকল, ডাক্তারবাবু আছেন নাকি? ডাক্তার উঠে বাইরে গেল। একটু পরে ফিরে এসে বলল, আমাকে যে একবার চাপা বেড়ে যেতে হচ্ছে জরুরি কলে। তাই তো, শক্ত কেস। গরুর গাড়িতে যাব, আসবো, 3-4 ক্রোশ দূরে হবে। আমার তো থাকার জো নেই,
ফিরতে শেষ রাত, আপনি রইলেন। আমি বাড়িতে বলে যাচ্ছি, কোনো অসুবিধা হবে না আপনার। না না, অসুবিধা আর কি। ঠিক আছে ঠিক আছে। শক্ত কেস, না হলে রাত্রে যেতাম না। আপনি থাকবেন, বেশ দুজনে গল্প করতাম। তাতে কি, তা বলে কলে যাবেন না? কোনো ভাবনা নেই, যান আপনি যান। আমি যা হয়েছে দুটো একটু খেয়ে নিই, আপনাকে পরে ওরা খাবার দিয়ে যাবে। বাড়িতে আমি বলে যাচ্ছি। ডাক্তার খানিক পরে সেজে গুজে স্টেথোস্কোপ নিয়ে গরুর গাড়িতে বার হয়ে চলে গেল। বিষ্ণুর মনের অবস্থা অন্যরকম হয়ে গেল। ডাক্তার চলে যাওয়ার সঙ্গে সঙ্গে নিজেকে সংযত করে রাখা যে এত কঠিন, তা কোনোদিন সে কি ভেবেছিল? এই বাড়িতে নন্দী থাকে, একবার খবর পেলেই সে ছুটে আসবে। 16 বছর পরে আবার তার সঙ্গে দেখা হবে, এ চিন্তাকে সে প্রাণপণে দমন করে রাখতে চেষ্টা করে। নন্দী তার গ্রামের মেয়ে, তার বাল্য সঙ্গিনী, এক বোঁটায় দুটো ফুলের মতো জীবনে অনেক বছর কাটিয়ে এসেছিল। নন্দীর সঙ্গে তার বিয়ে হতে পারে না, এসে জানত। তারা ঘোষাল বামুন, নন্দীর বাবা নিকষ কুলীন। ঘোষাল না হয় চাটুজ্জে বাড়ুজ্জে হলেও বিশেষ কোনো আশা ছিল না তার। তবুও সে চেষ্টা করেছিল। কুমোরপাড়া থেকে হাঁড়ি কিনে সে ফিরছে নন্দীদের বাড়ির সামনের পথ দিয়ে। ওদের বেড়ার গায়ে নিমগাছটার তলায় নন্দী দাঁড়িয়েছিল। বিষ্ণুর মনে হলো ও যেন তার জন্যই অপেক্ষা করছে। বিষ্ণু কাছে আসতেই নন্দী এদিক ওদিক তাকিয়ে নিচু সুরে বলল, বিষ্ণুদা, একটা কথা আছে। কি কথা রে? পিসিমার কাছে ও কথা কেন বলেছ? বাবাকে জানো না? বিষ্ণু চুপ করে রইল। মাঝে পড়ে কি হবে জানো? আমি বকুনি খেয়ে মরব। বিষ্ণু এ কথায় মনে আঘাত পেল। এইটুকুই আত্মত্যাগ সে নন্দীর কাছ থেকে প্রত্যাশা করতে পারে না? নন্দীর এ কথা সম্পূর্ণ অপ্রত্যাশিত। সে শুধু বললে, ও। নন্দী ঝাঁঝের সঙ্গে বলল, ও না, শুধু ও বললে কি হবে? এই নিয়ে বাড়িতে অনেক কাণ্ড হয়ে গিয়েছে, তুমি জানো না। আমাকে তো বকুনি খেতেই হচ্ছে তোমার সঙ্গে মিশি বলে। তাছাড়া তোমার নিন্দেও তো আর যে আমি সহ্য করতে পারছি না বিষ্ণুদা। বিষ্ণু বিস্ময়ের সঙ্গে ওর মুখের দিকে চাইল। নন্দীর চোখে জল চকচক করছে, চোখের জলে গলার সুর আটকেছে। সে উত্তর দেবার আগেই নন্দী বলল, যাও, তুমি পালাও, এক্ষুনি এ পথে কেউ না কেউ এসে পড়বে। বাবা বাড়ি নেই, মায়েরা সব নদীর ঘাটে, তাই তোমাকে কথাটা বলতে এসছিলাম। কি করে জানলি আমি এ পথে যাব? ছাদ থেকে দেখি তুমি হাঁড়ি হাতে আসছো। আচ্ছা চলি, খবরদার কোনো কথা যেন আর তুমি। নন্দী মুখের কথা শেষ না করে পিঠের ওপর ঝোলানো লম্বা বেনি দুলিয়ে ছুটতে পালালো। কিন্তু বিস্মিত বিষ্ণু কয়েক পা যেতে না যেতে নন্দী আবার ওকে ডেকে বলল, ও বিষ্ণুদা, শোনো একটা কথা। ও বিষ্ণুদা। কি রে? শোনো, সরে এসো আর একটু। কি? তোমার সাহস আছে? কেন? আমায় নিয়ে পালিয়ে যেতে পারো? বিষ্ণু কথাটা ভালো করে যেন বুঝতে পারল না। ইতস্তত করে বলল, পালিয়ে? কীরকম? তোকে নিয়ে মানে? নন্দী ঘাড় দুলিয়ে বাঁকিয়ে এক অপূর্ব ভঙ্গি করে বলল, বুঝেছি, খুব পুরুষ মানুষ তুমি। সময় নেই, হ্যাঁ কি না জবাব চাই। আমি যা বলবো তুমি তাতে রাজি আছো? সাহস হয়? তা কেমন করে সম্ভব নন্দী? ও, কেন অসম্ভব বুঝি? ধুর পাগলি, তা হয় না। হয় না? কেন হয় না? আরে এ কি ছেলে খেলা নন্দী? কত কথা ভাবতে হবে, টাকা জোগাড় করতে হবে, তোকে কোথায় রাখবো সেটা ভাবতে হবে, মা বাবা কি ভাববেন সেটা ভাবতে হবে। যেন আমার কিছু ভাবার নেই, আমার মা বাপ নেই। বুঝতে পেরেছি তোমার বিদ্যে। এই তুমি পুরুষ মানুষ? আচ্ছা যাও, তুমি যাও। স্তম্ভিত ও হতবুদ্ধি বিষ্ণুকে আর কিছু বলার অবকাশ না দিয়েই নন্দী এক ছুট্টে ওদের বাড়ির খিড়কির দোরের মধ্যে দিয়ে ঢুকে পড়ল। নন্দীর সঙ্গে আর তার দেখা হয়নি। তারপর নন্দিনীর সঙ্গে কি দেখা হলো তার বিষ্ণুদার?
শুনব সে গল্প। এই গল্পটির শেষ অংশে। কেমন লাগছে? যদি ভালো লাগে অবশ্যই আমাকে জানিয়ে যান, তাতে আমার ভালো লাগবে। সবাই খুব ভালো থাকুন। অনেক শুভকামনা জানাই আপনাদের। নমস্কার।